আপনি একজন ধনাঢ্য পরিবারের সন্তান। আপনার বাবা শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক, তার বাবাও ধনাঢ্য পরিবার ছিল। আপনাদের রমনায় একটা পেট্রোল পাম্প ছিল, সেই সময় বাড়ি ছিল। এবং আমি আপনার একটি বক্তব্যে শুনছিলাম যে তখন বিলাতে ব্যারিস্টারি পড়তে খরচ হতো, মানে হাত খরচ দেওয়া হতো 50 টাকা, আপনার বাবাকে আপনার দাদা 100 টাকা করে দিতেন। তো কওমি মাদ্রাসার ক্ষেত্রে একটা ধারণা আছে যে সেখানে যাদের কিছু নেই, গরিব এতিম, তারা পড়তে আসেন। এই ধারণাটা কিভাবে তৈরি হলো এবং ওই যে একটা বিলং ফ্যামিলি, সেখান থেকে কওমি মাদ্রাসায় কেন অনেক বেশি মানুষ আসলেন না, এবং কওমি মাদ্রাসার থেকে যারা পাশ করে বের হচ্ছেন তাদেরকে কি বাংলাদেশের মেইন স্ট্রিমের অংশ আপনি বলবেন কিনা? প্রথম কথা, ধনাঢ্য পরিবার বলা যাবে না, ঠিক সচ্ছল পরিবার, আলহামদুলিল্লাহ। দ্বিতীয় কথা হলো যে কওমি মাদ্রাসায় দীর্ঘ একটা সময় হয়েছে কি, আসলে মূল সংগ্রামটা আমাদেরকে করতে হয়েছে শাসক গোষ্ঠীর বিরুদ্ধে, দীর্ঘ ব্রিটিশ আমলটা জুড়েই। তো ব্রিটিশ আমলটা জুড়ে আমাদেরকে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে এবং তাদের আইডিওলজির বিরুদ্ধে, তাদের আধিপত্যবাদের বিরুদ্ধে মূল সংগ্রামটা দেওবন্দি আলেমরা করেছেন, যার কারণে ব্যাপকভাবে তাদের দ্বারা নিগ্রহণের শিকার। এবং মূলত ভারত উপমহাদেশে ব্রিটিশের যেই সাম্রাজ্যবাদী আগ্রাসন, তার সবচেয়ে বড় আগ্রাসনটা হয়েছে শিক্ষাক্ষেত্রে। শিক্ষাক্ষেত্রটা এর আগে কিন্তু সম্পূর্ণই আমি বলবো যে কওমি ঐতিহ্যের যেই ধারাটা, ইসলামী শিক্ষার ধারাটাই বাংলাদেশে মেইন স্ট্রিমে শিক্ষা ছিল। বাংলাদেশ বলতে এই ভারত উপমহাদেশে এটাই ছিল মূল ধারার শিক্ষা। এই শিক্ষা ব্যবস্থাটাকে বাতিল করে এটার বিরুদ্ধেই ব্রিটিশ সরকার ভিন্ন একটা নতুন শিক্ষা ব্যবস্থা তারা প্রবর্তন করে, যার কারণে লড়াইটা সেই জায়গায়। এবং তারা যে শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করে সেই শিক্ষার মাধ্যমে যারা শিক্ষিত হয়ে আসছে তাদেরকেই রাষ্ট্রীয় সকল জায়গাগুলোতে তারা সেখানে সুযোগ দিয়েছে, কাজ করিয়েছে, যার কারণে কওমি বা ইসলামী শিক্ষায় শিক্ষিতরা মূলধারা থেকে বা রাষ্ট্রের যে মূল ওয়ে সেখান থেকে স্রোত থেকে তারা একটু আলাদা হয়ে গিয়েছে। তা আমি মনে করি যে যখনই আসলে স্বাধীন রাষ্ট্র হয়েছে তখনই এই বিষয়গুলোর সমন্বয় হওয়া প্রয়োজন ছিল। সেটা 1947 সালেও প্রয়োজন ছিল, আবার যখন 1971-এ স্বাধীনতা লাভ করেছে আমাদের এখানেও প্রয়োজন ছিল। কিন্তু স্বাধীনতা পরবর্তী সরকার বা রাষ্ট্রপ্রধানরা বা রাষ্ট্র সরকারগুলো তারা এই ব্যাপারে চরম দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে। সেটার রেশ এখনও আমাদেরকে টানতে হচ্ছে। তাই আমি মনে করি যে এখন আপনারাও কি আপনাদের কারিকুলাম আপডেট করেছেন? হ্যাঁ, আমাদের কারিকুলাম আমরা দুই কারণে পরিপূর্ণ আপডেট করতে পারি না। একটা হলো জাতীয় শিক্ষা ব্যবস্থায় যে ন্যূনতম ধর্মীয় শিক্ষার প্রয়োজন, যার মাধ্যমে সমাজে ইসলামের যে মৌলিক শিক্ষাটুকু থাকবে সেটার কোনো আয়োজন নেই। কোনো আয়োজন না থাকার কারণে এখন সমাজে যেই একটা ইসলামিক স্কলার মিনিমাম যেই পরিমাণ দরকার, যে সংখ্যাটা প্রয়োজন, সেই সংখ্যাটা সম্পূর্ণই কওমি মাদ্রাসাকে সাপ্লাই দিতে হচ্ছে। আদারওয়াইজ এই জাতির মধ্যে ইসলাম এবং ঈমান সংক্রান্ত মৌলিক শিক্ষাটুকু থাকবে না। তো এই চাপটা সামাল দিতে গিয়েই আমাদেরকে অন্যদিকে মনোযোগ দিতে যথেষ্ট বিলম্ব হয়েছে। তো এখন আমরা আশা করছি যে আমরা বিগত মনে করেন 1 দশক ধরে বা 2 দশক ধরে যথেষ্ট এমন কাজ করা হচ্ছে মাদ্রাসাগুলোর আলেমদের তত্ত্বাবধানে, যার মাধ্যমে বিপুল একটা জনগোষ্ঠী তারা কিন্তু এখন জেনারেল সাধারণ শিক্ষার ধারার সাথে সমন্বিতভাবে কাজ করতে পারতেছে। আচ্ছা।